খুব অনুমিতভাবেই আমাদের টেস্ট দলে তেমন কোনো সারপ্রাইজ নাই। পরিবর্তনই আসলে একটা, জাকের আলী ঢুকছেন, শরীফুল বাদ পড়ছেন। তো শরীফুলের বাদ পড়াটা একেবারেই প্রত্যাশিত ছিল, কারণ রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের পরেই শরীফুল কুচকির ইনজুরিতে ভুগতেছিলেন এবং সেটা এত দ্রুত ঠিক হওয়ার কথা না। ফলে শরীফুল বাদ পড়বেন এটা স্বাভাবিক ছিল। কোশ্চেন ছিল সেক্ষেত্রে বাংলাদেশ 5 পেসার নিয়েই কি ইন্ডিয়া ট্যুর করবে কিনা। তো তা করে নাই। শরীফুলের বদলে ইবাদতকে নেওয়া যেত বা অন্য কোনো পেসার নেওয়া যেত, কিন্তু সে রাস্তায় বাংলাদেশ হাঁটে নাই। বাংলাদেশ বদলে একজন ব্যাটসম্যান বাড়াইছে, খুবই ইনফর্ম ব্যাটসম্যান জাকের আলী অনেককে দলে যোগ করা হয়েছে। এখন কথা হচ্ছে যে দল নিয়ে তো আসলে খুব বেশি কথা বলার নাই, যেহেতু একটা মাত্র পরিবর্তন। কিন্তু এই পরিবর্তনটা একটা ইঙ্গিত দেয় কিনা সেইটা একটু আমি বলি, যে এই পরিবর্তনটা একটা ইঙ্গিত দেয়। সেটা হচ্ছে যে আমরা এই ট্যুরে যাচ্ছি 4টা পেসার নিয়ে। এখন নর্মালি কোনো টেস্ট দল 2 টেস্টের সিরিজ খেলতে গেলে যদি 3 পেসার রেগুলার 11-এ রাখার পরিকল্পনা করে, তাহলে স্কোয়াডে 5টা পেসার থাকে। এটা হচ্ছে একটা নর্মাল নর্ম আর কি। তো সেটা সবসময় ফলো করতেই হবে, নট নেসেসারি, কিন্তু এটা ইঙ্গিত দেয় যে বাংলাদেশ পেসের উপরে হয়তো পাকিস্তান ট্যুরের মতো অত রিলাই করবে না। এটা কারণও আছে, যথেষ্ট কারণ আছে। কারণ হচ্ছে যে 2 জায়গায় খেলা, কানপুর এবং চেন্নাই দুটোই স্পিন স্বর্গ। চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়াম, যেটা ওখানের উইকেট মানে মিরপুরের বড় ভাই বলতে পারেন আপনি। একটু স্লো, একটু লো বাউন্স এবং একটু টার্ন। মানে মিরপুরের মতো বাজে উইকেট না, কিন্তু ওই যে বললাম বড় ভাই, মানে ওই প্রজাতির ভালো উইকেট, যেখানে ওই স্পিনাররা বেশ টার্ন পাবে এবং বল পড়ে একটু ধীরে আসবে, অ্যাটলিস্ট সেকেন্ড ইনিংস থেকে, সেকেন্ড ডে থেকে। ফলে এখানে স্পিনাররাই আধিপত্য করার কথা, এবং চেন্নাই টেস্টের হিস্ট্রি তাই বলে। আর কানপুর তো ভাই পৃথিবীর টপ 5টা র্যাঙ্ক টার্নারের ভিতরে একটা। কানপুরের যে গ্রিন পার্ক, ওটা পৃথিবীর টপ 5টা র্যাঙ্ক টার্নারের একটা। ফলে যে 2টা উইকেটে খেলা হবে, সে 2টা উইকেটে মূলত স্পিনারদের সাপোর্ট করবে। আবার খেলাটা হবে এলজি বলে, ফলে সেটাও স্পিনারদের বেশি সহায়তা করবে। ফলে সব কিছু মিলে এই সিরিজটাতে মূলত ইন্ডিয়া যে কৌশলটা নিতে পারে সেটা হচ্ছে ব্যাটিং সহায়ক উইকেট করা, যেখানে প্রথম 2-3 দিন বেশ রান থাকবে, বাকি সময়টা স্পিনারদের কন্ট্রোলে থাকবে। এই জায়গায় বাংলাদেশের 3 পেসার নিয়ে নামা সম্ভবত যুক্তিপূর্ণ হবে না, এবং বাংলাদেশ সেদিকে আগাবে না বলেই আসলে পেসার একটা কম আসছে। যে সেক্ষেত্রে আমরা হয়তো তাসকিন এবং হাসানকে দেখব 2 পেসার হিসাবে খেলতে। তৃতীয় পেসার হিসাবে নাহিদ রানারই বাদ পড়ার কথা, কারণ নাহিদ রানা তো মূলত প্রচণ্ড স্পিড নির্ভর খেলোয়াড়, এখনো পর্যন্ত তার বলে অন্য কোনো কলা কৌশল নাই। ফলে এই ধরনের মরা উইকেট পেসারদের বিবেচনায় মরা উইকেট, সেখানে তো শুধু স্পিড কোনো রোল প্লে করবে না। ওখানে করতে গেলে আপনাকে একটু ইয়র্কার জানতে হবে, সুইং করাইতে পারতে হবে, তারপরে আরও নানাবিধ যেগুলো করার সেগুলো করতে হবে। এবং সেগুলো তো ও এখনো শিখে পারেনি, শিখবে। ফলে আপাতত হাসান আর তাসকিনি সম্ভবত থাকবে। সেক্ষেত্রে 3 স্পিনার খেলবে, মানে সাকিব আর মিরাজ তো আছেই। এখানে আমাদের একটা মহা সুবিধা যে সাকিব আর মিরাজ দুজনই হচ্ছে অলরাউন্ডার, দুজনের ব্যাটেই রান আছে। মিরাজের ব্যাটে তো ইদানিং দারুণ রান, সাকিব বরং অনেকদিন ধরে রানে নাই। সেক্ষেত্রে সাকিব মিরাজ আছে, সঙ্গে থার্ড স্পিনার হিসেবে যোগ হওয়ার কথা তাইজুলের। যদি না ম্যানেজমেন্ট উল্টাপাল্টা ডিসিশন নিয়ে নাইমরে খেলা দেয়, সেক্ষেত্রে আমি খুব হতাশ হব। কারণ যে উইকেটে সহায়তা আছে, ওই উইকেটে তাইজুলের চেয়ে ভালো স্পিনার এই মুহূর্তে আমাদের নাই। এটা একদম বিশ্বাস করেন, এটা সত্যি কথা। তাইজুল উইকেটে সহায়তা থাকলে ভয়ানক স্পিনার হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার যে থ্রেটটা তৈরি করবে, এটার কাউন্টার দেওয়ার জন্য সাকিব দারুণ ফর্মে আছে, বুঝতেছেন। ইংল্যান্ডের মাটিতে 4-8 উইকেট তুলে নিয়েছে। ফলে একটা স্পিনার ফর্মে আছে, প্রুভেন। তাইজুল যদি আরেকটা স্পিনার উইকেটের সুবিধাটা নিতে পারে, আমাদেরও ভালো 2টা স্পিনার আছে যারা তাইলে ওইখানে পাল্টা জবাব দিতে পারে। এখন কোশ্চেন হবে যে আমাদের ব্যাটিংয়ে কি করা যাবে। দেখেন, ব্যাটিংয়ে একটা চেঞ্জ সম্ভবত আসবে, সেটা হচ্ছে সাদমানের বদলে একাদশে জয় ঢুকবে। কারণ জয় ইঞ্জুরি কাটায় উঠছে, জয় স্কোয়াডেও আছে। সাদমানের বদলে না, রিয়েলি সরি, সাদমানের বদলে না, সাদমান তো রানে আছে। জাকিরের বদলে জয় হয়তো ঢুকবে। ওপেনিং একটা গেল, স্টিল টপ 3-তে কোনো রান নাই। মানে আপনি যদি সামগ্রিকভাবে দেখেন, জাকিরের রান ছিল না, সাদমানের খুব বেশি রান নাই, শান্তর ব্যাটে একদমই রান নাই। এখন জয় ঢুকে কতটা রান করতে পারবে জানি না, টপ 3-তে রানে আসা খুব জরুরি। এখানে আমি একটা ম্যানেজমেন্টের ডিসিশনটা একটু গোলমেলে টের পাচ্ছি, যে 6-7 নম্বর ব্যাটসম্যান হচ্ছে জাকের আলী অনিক। জাকের আলী অনেক মারাত্মক ফর্মে আছে। সে তার ফার্স্ট ক্লাস ক্রিকেটে 41-এর উপরে অ্যাভারেজে রান করছে। তারে আপনারা মূলত মারদাঙ্গা টি-20 ব্যাটসম্যান হিসেবে চেনেন, কিন্তু সে কিন্তু দুর্দান্ত ফার্স্ট ক্লাস খেলোয়াড়। কদিন আগে 172 রানের ইনিংস খেলে আসছে বাংলাদেশ এই দলের হয়ে পাকিস্তানে।
ওই একই সময়ে পাকিস্তান ট্যুরে ছিল বাংলাদেশে এ দল। তো ফলে জাকের আলী অনেক রানে আছে, তার এ দলে খেলানো যেতে পারে, কিন্তু তার জায়গা তো ব্লক হয়ে আছে। সে খেলে 6-7 নম্বরে, ওই জায়গাটায় খেলে হচ্ছে মুশফিক, লিটন, মিরাজ, এই জায়গা ফিক্সড। তো এই তিনজন তো দুর্দান্ত ফর্মে আছে, আপনি তাদের কাউরে ড্রপ করতে পারতেছেন না। আর জাকের আলী অনেকরে যদি আপনি 6-7 নম্বর থেকে টেনে নিয়ে প্রমোশনের কথা ভাবেন, তাহলে ভয়াবহ ব্লান্ডার করতেছেন আমি বলবো। জাকের আলী অনেকরে কোনোভাবেই তার জায়গা থেকে নড়ানোর কোনো সুযোগ নেই। ফলে টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তাটা থেকেই গেল। এবং এই টপ অর্ডার ইন্ডিয়ান বুমরা সহ যে পেসাররা আছে, সিরাজ, বুমরা, এদের সামনে কতটা ভেঙে পড়বে এটা নিয়ে আমার একটা আশঙ্কা থেকেই গেল। তো যাই হোক, এখনই তো রিভিউ করতে বসি নাই, টেস্ট দল দেখে যা অনুমান করলাম, এবং উইকেট আগে থেকেই সেই সিগন্যাল দিচ্ছিল যে স্পিন সহায়ক হবে বাংলাদেশও, তার মানে 3 পেসারের বদলে 3 স্পিনার নিয়ে খেলতে যাচ্ছে বলে মনে হচ্ছে। ফলে রিলাইটা এবার স্পিনারের উপর বেশি থাকবে। তো দেখা যাক, সেই পর্যন্ত সবাই অপেক্ষা করি। সবাইকে শুভেচ্ছা।